এটাই হলো আমার ৭১-এর মুক্তির লড়াই। যেই লড়াইতে আমার ৭১ সালে কিন্তু মুক্তিযোদ্ধারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন। এই লড়াইটা ছিল গণ অভ্যুত্থানের, কোনো মানুষ অস্ত্র ব্যবহার করে নাই। এক পক্ষ শুধু আবু সাঈদের মতো বুকের পাঠা দিয়ে যুদ্ধ করেছে, বুক ফেটে দিয়েছে শুধুমাত্র এই লাল সবুজের পতাকাটা বাঁচানোর জন্য। তো সেই আকাঙ্ক্ষার লড়াইটাই হচ্ছে এবি পার্টির রাজনীতি, যেটা গত 4 বছর ধরে 5 বছর থেকে আমরা করে আসছি। এবং আমরা এই 6 কোটি তরুণের স্বপ্নের রাজনীতিকে ধারণ করি। এই জন্য আমরা কি বলেছি যে আমাদের রাজনীতির একটা মোদ্দা কথা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং ধর্মকে ব্যবহার করে আমরা রাজনীতি করব না। তাহলে আমার রাজনীতির ভিত্তি কি? আমার রাজনীতির ভিত্তি হচ্ছে মানুষ, নাগরিক, অধিকার, সেবা, যেখানে কেন্দ্রে হচ্ছে এই দেশের 20-22 কোটি মানুষ কি করলে তার ভালো হবে, কিসে তার খারাপ হবে, কোনটা করলে কল্যাণ হবে এবং কোনটা না করলে কল্যাণ হবে, সেটা হচ্ছে আমার রাজনীতি। যেই রাজনীতিটাকে আমরা বলছি পশ্চিম ইউরোপে, যেহেতু আমরা লম্বা সময় থেকেছি, কল্যাণ রাষ্ট্র বানানোর রাজনীতি, সমস্যা সমাধানের রাজনীতি, পলিসি বেইজ, ইস্যু বেইজ পলিটিক্স, যেই পলিটিক্সটা বাংলাদেশে এখন পর্যন্ত অনুপস্থিত। এই জন্য আমরা বোধ করছি যে এই রাজনীতিটাই বাংলাদেশের সমাধান। এই যে ছাত্রছাত্রীরা, তরুণ যুবকরা রাস্তায় রাস্তায় নেমে যে নতুন বাংলাদেশের কথা, পরিবর্তনের কথা, সংস্কারের কথা বলেছে, এটা হচ্ছে সেই বাংলাদেশ যেই বাংলাদেশের প্রত্যেকটা আয়নায় আমি আমাকে দেখতে পাবো, আমার অধিকারের সনদ দেখতে পাবো। আমার সংবিধানের দিকে তাকালে যেন মনে হয় আসলেই তো এটা আমার বই, এই বইতে তো শুধু আমারই কথা লেখা আছে। তাহলে সেই জায়গাতে হচ্ছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির নতুন প্রজন্মের যে রাজনীতির কথা এসছে, সেটা হতো নতুন প্রজন্মের রাজনীতি। এখন এক্সাম্পল দেই যে আমরা আসলে কি করতে চাচ্ছি। দেখেন, আপনারা যারা আমাদের কার্যক্রম ফলো করেন, আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের ছোট দল, ক্ষুদ্র জায়গা থেকে, সামর্থ্য জায়গা আমাদের যতটুকু ছিল, আমরা আমাদের লড়াই, প্রতিবাদ করেছি, কথা বলেছি, অন্যায্য বিষয় নিয়ে প্রতিবাদ করেছি। এর পাশাপাশি যেটা আমরা রেগুলার করে যাচ্ছি সেটা হচ্ছে ইস্যু ভিত্তিক বক্তব্য। আমরা প্রতি সপ্তাহে 1-2টা বিষয় নিয়ে জাতীয় রাজনীতিকে এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং আগের সরকারগুলোকে আমরা কন্টিনিউ বলছি। আপনারা দেখেছেন হয়তো এই সপ্তাহের শুরুর দিকে আমরা কথা বলেছি যে গত সপ্তাহের শুরুর দিকে আমাদের জনপ্রশাসন নিয়ে। আপনারা জানেন যে আমাদের আমলাতন্ত্রটা টোটালি ভেঙে পড়েছে। 16 বছরের এই একদলীয় ফ্যাসিবাদের পাশাপাশি যেটা আছে, আমাদের আমলাতন্ত্র এখনো ব্রিটিশ কলোনিয়াল মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে পারে নাই। তারা নিজেদেরকে এখনো ব্রাহ্মণ মনে করে। আপনারা জেলায় জেলায় দেখবেন, আপনাদের জেলার এসপি, জেলার ডিসি, জেলার ওসি পর্যন্ত বিভিন্ন থানার তাদের আচরণ দেখলে মনে হয় আমরা নমশূদ্র, অচ্ছুত দলিত, আর ওরা হচ্ছে ব্রাহ্মণ। ভাবখানা এরকম যে ওরা ট্যাক্স দেয় আর ওর ট্যাক্সের পয়সা আমি বাজার করি। তো সেই জায়গাতে হচ্ছে রাষ্ট্রের মালিকানার প্রশ্ন নতুন করে ঠিক করতে হবে। রাষ্ট্রের মালিককে, দেশটা তোমার বাপের না, দেশ আমার, আমাদের। কোনো রাজবংশকে বাংলাদেশ সাবকলা দলিল করে লিখে দেওয়া হয় নাই। শেখ মুজিবের বিরুদ্ধে অথবা শেখ পরিবারের বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল, এই লড়াইয়ের বোদ্ধা কথা ছিল এইটা যে কোনো রাজবংশের কাছে ৭১-এর ঘোষণাপত্র লিখে দেওয়া হয় নাই, বাংলাদেশ লিখে দেওয়া হয় নাই। অবশ্যই শেখ মুজিবুর রহমানের ৭১-এ অত্যন্ত গ্লোরিয়াস ভূমিকা আছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে, কিন্তু এর মানে এটা ছিল না যে যুদ্ধ করে রক্ত দিয়ে বলে দেওয়া হয়েছে যে গণভবন তোমার মেয়েকে 1 টাকায় দেয়া যাবে। এটা বলা ছিল না ঘোষণাপত্রে। এটা বলা ছিল না যে তোমার ছেলে $5 বিলিয়ন শুধু রূপপুর প্রকল্প থেকে কমিশন হিসাবে লুট করে নিয়ে যেতে পারবে। এটা বলা ছিল না যে এস আলমের ক্যাশিয়ার বানায় বাংলাদেশের 8টা ব্যাংক থেকে $17 বিলিয়ন লুটপাট করে বিভিন্ন দেশে নিয়ে যাওয়া যাবে। এটা স্বাধীনতার ঘোষণাপত্রে এই লেনদেনের কথা বলা ছিল না। তাহলে বাংলাদেশের মালিকানার প্রশ্ন জুলাই আগস্টে নতুন করে আবার প্রতিষ্ঠিত করা হয়েছে। কোনো রাজবংশকে আগে এবং আগামীতে এই মালিকানা ফেরত দেওয়া হবে না। রাষ্ট্র কারো বাপের না। এটা শুধু আওয়ামী লীগের না, বাংলাদেশ যারা আগামী বছরগুলোতে শাসন করতে চান সবাই মাথায় রাখবেন, বাংলাদেশ কারো বাপের না। যদি কেউ মনে করেন যে এক রাজবংশের বদলে আর এক রাজবংশের শাসন কায়েম হবে, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আমরা দেখতে পাচ্ছি যেভাবে রাজবংশের শাসন কায়েম হচ্ছে। ইউনিয়নে, উপজেলাতে বাপের ছেলে, বাপের মেয়ে, ছেলের ছেলে, ছেলের মেয়ে, রাজবংশ এবং রাজতন্ত্র কায়েম হচ্ছে, যেখানে আমাদের আকাঙ্ক্ষা ছিল রিপাবলিক, প্রজাতন্ত্র করব। অতএব সেই আকাঙ্ক্ষাই হচ্ছে আমার রাজনীতি। আমরা দেখেন গত সপ্তাহে আমরা কথা বলেছি পল্লী বিদ্যুৎ নিয়ে।
আপনারা দেখেছেন যে পল্লী বিদ্যুৎ সমিতি এবং রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড আছে আলাদা, তাদের মাতব্বরি বোর্ড, যার আসলে কোনো কাজ নাই মাতব্বরি করা ছাড়া। দেশের অলমোস্ট সব এলাকা এখন বিদ্যুতের নেটওয়ার্কের মধ্যে চলে আসছে। ৭৭-৭৮ সালে যখন আরইবি করা হয়েছে তখন এটা প্রয়োজন ছিল, অতএব এই বোর্ডটার কোনো প্রয়োজন নাই। তাদের এখন একমাত্র কাজ হচ্ছে পল্লী বিদ্যুতের উপরে মাতব্বরি করা, ছড়ি ঘুরানো। আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছি, রিকমেন্ডেশন দিয়েছি। অন্তর্বর্তীকালীন সেই রিকমেন্ডেশন শুনে ২৪ ঘন্টার ভিতরে এটা রিফরমেশনের কমিটি করে দিয়েছে। তবে এই ধরনের পলিটিক্স হচ্ছে আমরা করতে চাই, আমরা গাইডলাইন দিতে চাই, রিকমেন্ডেশন করতে চাই যে রাষ্ট্রকে কি কি করতে হবে। আপনারা দেখেছেন আমাদের দলের প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন নুরজাহান বেগম, ওনার সাথে দেখা করে ১৩ দফা দাবি দিয়েছি স্বাস্থ্য সেবাকে ঢেলে সাজানোর জন্য। এবং উনি আমাদেরকে বলেছেন যে আমরা বিভিন্ন বক্তব্যে বলেছি যে বাংলাদেশের এমন একটা স্বাস্থ্যসেবা আমরা চাই যেখানে মন্ত্রী উপদেষ্টারা ঢাকা মেডিকেলে এবং পিজিতে চিকিৎসা নেবেন। এই কথা ওনাকে বলা হয়েছে এবং আমরা সব তেমন বাংলাদেশ চাই। ব্রিটেনের প্রধানমন্ত্রী চিকিৎসা নেবার জন্য আমেরিকাতে যান না, আমেরিকার প্রেসিডেন্ট চিকিৎসা নেবার জন্য জার্মানিতে যান না, মালয়েশিয়াতে মাহাতির মোহাম্মদের হিস্ট্রি যারা পড়েছেন আপনারা জানেন যে ওনার একটা প্রচন্ড দুরারোগ্য ব্যাধি হয়েছিল যে ওনার সার্জারি করতে হবে, যেই চিকিৎসাটা মালয়েশিয়াতে তখন ছিল না। ডাক্তাররা বলেছে যে ওনাকে জার্মানি অথবা সিঙ্গাপুর যে কোনো জায়গাতে সার্জারি করতে নিতে হবে। উনি বললেন আমি মরে গেলেও মালয়েশিয়ার বাইরে কোথাও চিকিৎসা নেব না। সার্জনদেরকে বলেছেন জার্মানি সিঙ্গাপুর যেখান যেখান থেকে এক্সপার্ট আনা দরকার এক্সপার্ট এনে কুয়ালালামপুরে তুমি এইটার ইউনিট বানাও। শুধু আমি না, আমার মতো আরো যাদের যাদের এই চিকিৎসা দরকার তারা যেন মালয়েশিয়াতে বসেই চিকিৎসাটা নিতে পারে। আমার নাই কেন? আমার পিজিতে আপনারা দেখেছেন যে একটা ইন্টারন্যাশনাল ইউনিট করেছে যার অধিকাংশ ফ্লোর খালি পড়ে আছে। কেন? টাকা গচ্ছা যাচ্ছে না? আমরা বারবার বলেছি। আপনারা দেখবেন যে প্রত্যেকটা হাসপাতালে প্রচুর মেশিনারি কেনা হয় টেকনিশিয়ান অ্যাপয়েন্ট করবার আগে। তাহলে মেশিনটা ২ কোটি টাকা দিয়ে ৫ কোটি টাকা দিয়ে কিনে এনে ফেলে রেখেছে, ২ বছরের আগে কোনো কর্মচারী অ্যাপয়েন্ট হচ্ছে না, কর্মচারী অ্যাপয়েন্ট হতে হতে মেশিন নষ্ট হয়ে গেছে, আবার প্রকিউরমেন্ট, আবার লুটপাট। প্রতি বছর স্বাস্থ্য খাতে ২০ থেকে ৩০ হাজার কোটি টাকা এত লুটপাটের পরেও তারা খরচ করতে পারে না। মানে আমাদের আমলারা কি পরিমাণ অযোগ্য চিন্তা করেন এবং দুর্নীতিবাজ। চুরি করার পরেও টাকা ফেরত পাঠাইতে হয়, বাজেটের টাকা। তারপরে দেখবেন এই বাস্তবতায় আমাদের যখন পোস্ট গ্রাজুয়েট ডক্টররা যারা রিসার্চ করতে চান, কনসালটেন্ট হইতে চান, এক্সপার্ট হইতে চান, তাদেরকে ১৫,০০০ টাকা ২০,০০০ টাকা বেতন ঠিক মতো দেয় না, তাও ৬ মাস বাকি পড়ে যায়। তারা ৫০,০০০ টাকা বেতনের জন্য স্টাইপেন্ডের জন্য যখন আন্দোলন করে তখন এই আওয়ামী ফ্যাসিবাদের পেটোয়া পুলিশ তাদেরকে আবার পিটায়। অথচ দেখেন আমার টাকা পড়ে টোটাল সার্ভিস দিতে আপনার কয়েক হাজার কোটি টাকা দরকার, আপনি সে টাকাটা খরচ করছেন না, কিন্তু লুটপাট করছেন অথবা টাকা ফেরত পাঠাচ্ছেন। তাহলে আপনি বাংলাদেশে এক্সপার্ট ডক্টর তৈরি হোক ডেলিভারিটলি চাচ্ছে না আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর। কেন? তাহলে দাদার দেশে ৫,০০০ কোটি টাকার ব্যবসা যাবে, ১০,০০০ কোটি টাকার ব্যবসা চলে যাবে, ১৫,০০০ কোটি টাকার ব্যবসা চলে যাবে, $5 বিলিয়ন ব্যবসা চলে যাবে। এই কারণে চাচ্ছে না। তারা বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ হইতে দিতে চায় না। তারা চায় না যে আমার দেশে কনসালটেন্ট ডক্টর তৈরি হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক্সপার্ট তৈরি হোক। একটা ডিপার্টমেন্ট তৈরি করতে কয়েক সপ্তাহ লাগে, যারা স্টেট বুঝেন, রাষ্ট্র বুঝেন, অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন, কয়েক সপ্তাহ লাগে মাত্র। সেখানে ৫৩ বছর হয়ে গেছে। এবং কত নির্লজ্জ! আমি পাবলিকলি বারবার বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রে যারা কোনো না কোনো পর্যায়ে অফিস সার্ভ করবেন, টাকা থাকলেও শুধু বিদেশ না, আপনি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন না। আপনাকে কক্সবাজারের এমপিরা, উপজেলা চেয়ারম্যানরা যারা যারা আছেন, ডিসিএসপি, সদর হাসপাতালে যাইতে হবে চিকিৎসার জন্য। এদেরকে যদি বাধ্য করতে পারেন সদর হাসপাতালে চিকিৎসা নেবার জন্য, বিশ্বাস করেন সদর হাসপাতালের চেহারা বদলে যাবে। এদেরকে যদি বাধ্য করতে পারেন ইংলিশ মিডিয়ামে পড়তে পারবে না, বিদেশে যাইতে পারবে না ছেলে পেলে, দেখবেন বাংলাদেশে এডুকেশন সিস্টেম ডেভেলপ করবে, বাংলা মিডিয়াম পরিবর্তন হবে। এদেরকে যদি বাধ্য করতে পারেন বিমানবন্দরে কোনো ভিআইপি চেক আউট থাকবে না, সবাই লাইন ধরে শ্রমিকের সাথে, আমার মালয়েশিয়ার থেকে আসা ভাই, আমার দুবাই থেকে আসা ভাই সে দাঁড়ায় লাগেজ নিতে হবে, তাহলে দেখবেন যে এয়ারপোর্টের সার্ভিস বাড়বে। বাংলাদেশে ব্রাহ্মণদের একটা সার্ভিস চালু হয়েছে, নমশূদ্রের একটা সার্ভিস চালু হয়েছে, হতদরিদ্রদের আলাদা সার্ভিস চালু হয়েছে। বাংলাদেশে দেখবেন প্রত্যেকটা ক্যান্টনমেন্টে হাসপাতাল আছে। ওয়াই? ক্যান্টনমেন্ট কি শুধু বাংলাদেশেই আছে? আমি ইংল্যান্ডে 18 বছর ছিলাম, ক্যান্টনমেন্ট আছে না তাদের দেশে?
ওদের দেশে তো ইয়ে নাই তো, আলাদা হাসপাতাল নাই তো। আপনি দেখবেন যে পুলিশের আলাদা হাসপাতাল আছে, আপনি দেখবেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের আলাদা হাসপাতাল আছে। তাহলে বাংলাদেশটাকে আপনারা কত ভাগে ভাগ করলে পরে এটা বাংলাদেশ হবে? বলেন নাই যে বাংলাদেশ স্বাধীন হইলে পরে এখানে ব্রাহ্মণের আলাদা হাসপাতাল হবে, নমশূদ্রের আলাদা হাসপাতাল হবে, ক্ষত্রিয় বৈশ্যের আলাদা হাসপাতাল হবে, সেটা তো বলেন নাই। তো রক্ত দেবার সময় তো এক কথা বলেছিলেন যে একটা রিপাবলিক হবে, সে আমার একটা রিপাবলিক কোথায়? ওই রিপাবলিক তো আমি খুঁজে পাচ্ছি না। আপনি আমাদের ভাই এখানে মমতাজ ভাই বলেছেন যে ব্যবসা করার ব্যাপারে সেনাবাহিনী, আমি বারবার বলেছি সেনাবাহিনী সশস্ত্র বাহিনী কোনো ব্যবসা করতে পারবে না। ডুইং বিজনেস ইজ নট ইউর বিজনেস। ব্যবসা করা তোমার ব্যবসা না, আপনার কাজ হচ্ছে যুদ্ধ করা, আমার সভরেন্টি, আমার সিকিউরিটি, আমার বর্ডার পেট্রোল করা। ওইটা তো ঠিক মতো পারছেন না। ফেলানির লাশ ঝুলে যায়, আপনাদের বন্দুক থেকে তো গুলি বাইর হয় না। ঢাকায় আমাদেরকে দেখলে গুলি বাইর হয়েছে কেমনে? খালি আমাদেরকে দেখলে গুলি বাইর হয়, ফেলানির লাশের জীবনের নিরাপত্তা দিতে পারেন না। অতএব বারবার আমরা বলেছি যে বাংলাদেশ সরকারকে সিরিয়াসলি ডিসাইসিভ অ্যাকশনে যেতে হবে। সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনীকে ব্যবসা মুক্ত করা। দিস ইজ নট ইউর বিজনেস। যারা ব্যবসা করতে চান, রাজনীতি করতে চান, পোশাক উর্দি খুলে এসে পায়জামা পাঞ্জাবি লুঙ্গি পরে রাস্তায় আসেন, মিছিল করেন, মিটিং করেন, ব্যবসা করেন। এটা বারবার বলেছি। এজেন্সিগুলোর কথা একই রকম বলেছে যে আমাদের প্রত্যেকটা এজেন্সি এক একটা দৈত্যে পরিণত হয়েছে। এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই। ভাবখানা এরকম যে দেশের মানুষের সাথে যুদ্ধ করা ওর একমাত্র দায়িত্ব, অথচ এটা তার প্রোটোকল না। তার প্রোটোকল হচ্ছে আমাকে সেফগার্ড করা, আমার গোপন শত্রুর কর্মতৎপরতা খুঁজে বের করা। এটা সে করছে না। তাহলে এইটা হচ্ছে পলিটিক্স, নিউ জেনারেশনের পলিটিক্স, যে রাষ্ট্রের ইস্যুগুলোকে রিজলভ করতে হবে। আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, বাংলাদেশে হাজার হাজার মানুষ মারা গেছে। ডেঙ্গুতে মানুষ মারা যাবে, এন্টায়ারলি একটা প্রিভেন্টেবল ডিজিজ। একটা লোকও তো মারা যাওয়ার কথা না, তাহলে কেন মারা যাচ্ছে প্রতি বছর? মশার ওষুধের নামে তো হাজার হাজার কোটি টাকার লুটপাট বন্ধ হয়নি এখনো। তাহলে বাংলাদেশ রাষ্ট্র কি করছে? শুধু অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি না, টোটাল সরকার ব্যবস্থাকে বলছি, 53 বছরের সরকার ব্যবস্থাকে, যে আমার রাস্তা পরিষ্কার না কেন, আমার ময়লা জমতেছে কেন? আমরা যারা আমি সানি, আমরা ইংল্যান্ডে ছিলাম, সারা বছর বৃষ্টি হয়, কই মশা দেখি নাই তো, কেউ তো মারা যায় নাই মশার কামড়ে। আমার এখানে তো সারা বছর বৃষ্টি হয় না। তাহলে আপনার 2-3 মাস 6 মাসের বৃষ্টিতে পানি জমে, ময়লা জমে একাকার হয়ে মানুষ মারা যাচ্ছে। ভাগার, ময়লার ভাগার দেখেন, রাস্তার উপরে ময়লার ভাগার, বর্জ্য ব্যবস্থাপনা করা যাচ্ছে না। আমি পার্সোনালি আমলাদেরকে চিনি, বলেছে একজন লেবানিজ বিজনেসম্যান কয়েক বিলিয়ন ডলার ইনভেস্ট করতে চায় বাংলাদেশে ময়লা ব্যবস্থাপনা করবার জন্য, তাকে সরকার অনুমতি দেয় নাই। জানেন কেন? আপনার প্রত্যেকটা পাড়ায় মহল্লায় সব দল, এক দল না, শুধু আওয়ামী লীগ না, সব দল কয়েকটা ব্যবসা দেখবেন কখনো পেশাদারিত্বের ভিত্তিতে চালায় না। ইন্টারনেটের লাইন দেওয়ার ব্যবসা দেখবেন মহল্লায় মহল্লায় সারা বাংলাদেশের নেটের লাইনের ব্যবসা নিয়ে খুন খারাপি হয়, কোনো দল পরিবর্তন করে না। আমরা তো বাইরে দেখি নাই তো, নেটের ব্যবসা এরকম করে, কোম্পানি লাইন দেয়। আপনি যে কোম্পানি থেকে ফোন নেবেন, ইন্টারনেট নেবেন, ডিশ নেবেন, সেই কোম্পানি হচ্ছে আপনাকে লাইন বাসায় টেনে দিয়ে যাবে, এটা তার কাজ। কিন্তু আমাদের দেখবেন ডিশের লাইন দেওয়ার ব্যবসা, ইন্টারনেটের লাইন দেওয়ার ব্যবসাটা দলের হাতে রেখে দিয়েছে। ময়লা আবর্জনার ব্যবস্থাপনা নিয়ে দেখবেন 2 দল, বড় দল, কেউ একমত হয় না এটাকে পেশাদারিত্বের ভিত্তিতে অ্যাড্রেস করবার জন্য। আমাদের যে পরিমাণ ময়লা উৎপাদন হয়, সারা দুনিয়াতে এমন দেশ আমি চিনি নর্ডিক কান্ট্রিতে যারা ময়লা আমদানি করে। আমাদের যেটাকে আমরা বর্জ্য বলছি, এটাকে টনে টনে আপনি পৃথিবীতে বিক্রি করতে পারবেন, কারণ তারা রিসাইকেল করবে, এখান থেকে তারা গ্যাস বিদ্যুৎ বের করবে। এটাকে নিয়ে তারা গবেষণা করছে, তারা কি করা যায়। তাহলে এটা তো ফেলে দেওয়ার মতো কোনো জিনিস না, এটা তো ব্যবসা আছে। কেন আপনি পেশাদারিত্বের ভিত্তিতে করছেন না? হকার, প্রত্যেকটা শহর, প্রত্যেকটা উপজেলা, সাবারবান দেখবেন যে স্ট্রিট হকারদের থেকে আমরা মুক্ত করতে পারছি না। এখানে একটা রিহ্যাবিলিটেশনের ব্যাপার আছে, লক্ষ লক্ষ মানুষের এখানে রুটি রুজির ব্যাপার আছে। এটা যেমন সত্য, হকাররা কিন্তু ফর্মাল ইকোনমিতে কন্ট্রিবিউট করে না। যারা দোকান মালিক পক্ষ যারা আছেন, যারা বিল্ডিং এর ভিতরে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করেন, তার কিন্তু টিন আছে, তাকে কিন্তু ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয়। তাহলে দেশের ফর্মাল ইকোনমিতে তার কন্ট্রিবিউশন নাই, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে এই লক্ষ লক্ষ হকারদেরকে পুনর্বাসন করবার। রাস্তা পরিষ্কার করেন, হকার মুক্ত করেন এবং রাষ্ট্রটাকে রাষ্ট্রের কাছে ফিরায় দেন। আমার কাছে প্রস্তাব আসছে গত 1-2 মাসে, ঢাকার একটা পার্টিকুলার রাস্তার দায়িত্ব নিতে পারলে 9-10 কোটি টাকা দিবে আমাকে।
বুঝতে পারতেছেন বাংলাদেশ? তা আমি বললাম যে ভাই আমি তো ছোট দল করি, আমি তো এত বড় দল টল করি না, আপনি কি ভাইবা আসছেন আমার কাছে? বলে যে ভাই আপনার অনেক নাম ডাক শুনলাম, সবাই আপনাকে অনেক সম্মান করে, আপনাকে পুলিশ আপনার কথা টথা শুনে টুনে, তা আপনি এটা দায়িত্ব নিলে পারবেন আর কি। তা আমি পরে বললাম যে ঠিক আছে, চিন্তা করে দেখবো আর কি। ওনার সাথে কদিন পর দেখা হওয়ার বলে যে ভাই আপনি তো নিলেন না, এটা তো একজনের বড় একজন বিখ্যাত লোকের নাম বলছে, ওই ভাই নিছেন। তাহলে ওই ভাইরাই তো কদিন পর এমপি মন্ত্রী হবেন। তো বাংলাদেশটা বদলাবে কখন? এই যে প্রায় 2000 লোক রক্ত দিল, আর কিছু মানুষ ক্ষমতার জন্য যত রকমের ছত্র ছায়ায় চাঁদাবাজি, দখল, মার্কেট, হাট, বাজার, ঘাট, স্টেশন, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড সব দখল করে ফেলছে। কেমন বাংলাদেশ হবে তাদের নেতৃত্বে? আপনারা সংস্কারের কথা বলছেন। আপনারা তো 3 মাসের মধ্যেই সংস্কারের প্রত্যেকটা ওয়াদা খেলাফ করে ফেলছেন। তাহলে এই বাংলাদেশটা কোথার থেকে আসবে, যে বাংলাদেশের জন্য 6 কোটি তরুণ তরুণীরা রাস্তায় নেমে আসলো, লড়াই করলো, নতুন বাংলাদেশ চাইলো, স্লোগান দিল, দেয়াল লিখন করলো, মুগ্ধরা বুক পেতে স্নাইপারের সামনে দিয়ে দিল যে বাংলাদেশ কারো কাছে বিক্রি করা হবে না, ইটস নট ফর সেল। সেই বাংলাদেশটা কোথায়? আমরা সেই বাংলাদেশটা ফিরে পেতে চাই, যেই বাংলাদেশটার জন্য বারবার মানুষ রক্ত দিয়েছে। 69-এ দিয়েছে, 71-এ দিয়েছে, 90-তে দিয়েছে, 24-এ দিয়েছে, জুলাই এবং আগস্টে। সেই রক্তের বাংলাদেশটা ফেরত চাই, সেই জনপ্রজাতন্ত্র, সেই রিপাবলিকের বাংলাদেশটা ফেরত চাই। এবং এইটার ফেরতের জন্য নাগরিক সেন্ট্রিক, নাগরিককে এবং মানুষকে, অধিকারকে কেন্দ্র করে কর্মসূচি ভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নাই। এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, দেখবেন যে কোনো রাজনৈতিক দলের কাছে কোনো সমস্যা নিয়ে আপনারা আলোচনা শুনছেন কিনা, যে স্বাস্থ্য চলছে, পুলিশের সংস্কার কিভাবে হবে, সেনাবাহিনীর সংস্কার কিভাবে হবে, গোয়েন্দা সংস্থার সংস্কার কিভাবে হবে, গণতদন্ত কমিশন কিভাবে হবে, কোনো ফরম্যাটের কোনো বিষয়ে কোনো আলোচনা আপনারা শুনতে পাচ্ছেন কিনা? অবিলম্বে নির্বাচন দেন, এই একটা আলোচনা। ফাইন, নির্বাচন তো অবশ্যই দিতে হবে, এটা আমাদেরও দাবি। যৌক্তিক সময়ের ভিতরে সংস্কার করে নির্বাচন দিতেই হবে, সার্টেনলি। কিন্তু শুধু নির্বাচনের জন্য কি এই জুলাই আগস্টে আন্দোলন হয়েছে? একটা দেয়াল লিখন দেখান তো আপনারা, কোথাও ছাত্ররা লিখেছে কিনা অবিলম্বে নির্বাচন চাই? একটা দেয়াল লিখন আমার চোখে পড়ে নাই কোনো। সারা বাংলাদেশে আমি তো সফর করেছি, আমি তো হাজার হাজার দেয়াল লিখন দেখেছি, আমি একটা দেয়াল লিখন দেখি নাই ছাত্রদের যারা বলেছে অবিলম্বে নির্বাচন দেন। তাহলে যাদের রক্তের উপরে নতুন বাংলাদেশের পারদ তৈরি হয়েছে, আপনি তাদের আকাঙ্ক্ষাকে সম্মান করবেন না? ডক্টর ইউনূস পর্যন্ত বলেছেন, নিউ ইয়র্ক টাইমসের ইন্টারভিউ যারা দেখেছেন আপনার জেনারেল অ্যাসেম্বলির মিটিংয়ে, যে তারা পরিষ্কার করে বলে দিয়েছে সংস্কার কমিটিগুলো প্রস্তাব আসবে, প্রস্তাব নিয়ে তারা রাজনৈতিক দলের সাথে মিটিং করবেন, তারা যদি একমত হয় আমরা সংস্কার আন্ডারটেক করব, তা না হলে আমরা ভোটার হালনাগাদ করে নির্বাচন দিয়ে চলে যাব। রোডম্যাপ তো দিয়েছেন উনি। বারবার কি কথা বলা হচ্ছে, রোডম্যাপ নাই, রোডম্যাপ নাই। কে বলেছে রোডম্যাপ নাই? সেনাবাহিনী প্রধান বলছে 18 মাসের মধ্যে আশা করছি হয়তো নির্বাচন দিয়ে দেবে, এই বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। একটা রোডম্যাপ তো আছে। কিন্তু যারা ক্ষমতায় যেতে চান তাদের রাষ্ট্র পরিচালনার কোনো রোডম্যাপ তো দেখতে পাচ্ছি না। ওইটাই হচ্ছে নতুন বাংলাদেশের রাজনীতি। এই রাজনীতিটাকে আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, যেটা পশ্চিম ইউরোপে আমরা দেখে আসছি যে কিভাবে প্রত্যেকটা দল পাবলিক সার্ভিস নিয়ে কথা বলে, যে আমি ক্ষমতায় আসলে পুলিশ কিভাবে চলবে, আমি ক্ষমতায় আসলে মামলা কিভাবে আমি ডিল করব। এই যে দেখেন, মিথ্যা মামলার হয়রানির কথা বলে গেছেন আমাদের আগের বক্তারা। আমি পাবলিকলি বিভিন্ন টেলিভিশনে অলরেডি প্রস্তাব দিয়েছি যে বিদেশে এরকম হয়রানিমূলক মামলা অ্যাড্রেস করবার কমিশন আছে, ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন আছে। এই কমিশনের আদতে আমরা কমিশন সেট আপ করতে বলেছি। প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের দেখা হয়েছে, এই কথা আমরা ওনাকে বলেছি যে আপনি একটা কমিশন করেন, এই যে 1,32,000 রাজনৈতিক মামলা আছে, এটা এই কমিশনকে ডিল করতে দেন। যদি না দেন অফিসিয়ালি, তাহলে যেটা হবে, টাকার বিনিময়ে কারো কারো নাম বাতিল যাবে, কারো কারো নাম বাতিল যাবে না। তখন দেখবেন এটা কিনা একটা বাণিজ্য তৈরি হবে, হয়রানি